হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে লজিকের এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা হবে আজকে। আর এমসিকিউ সিরিজের এটা হলো 30 নম্বর ক্লাস। আর লজিকের ক্ষেত্রে এটা পার্ট 1, এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে। আমি রিপিট করছি, না হলে অনেকে বুঝতে পারবে না। এমসিকিউ যে সিরিজটা চলছে, সেই এমসিকিউ সিরিজের আজকে 30 নম্বর পার্ট এটা। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আর হচ্ছে লজিকের যে এমসিকিউ যেটা রয়েছে, লজিক থেকে আমি এমসিকিউ আজকে প্রথম করাচ্ছি, তাই জন্য এটা হলো লজিকের পার্ট 1। তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মটার নাম হলো ইওর ফিলসফি, এবং এটাই হলো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। প্রেজেন্টার হলাম আমি। তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি বেশ খানিকটা লজিকের সিলেবাস কমপ্লিট করিয়ে দিয়েছি। এসএলএসটি বিষয়ক আলোচনা এখানে চলছে, এসএলএসটি ফিলসফি বিষয়ক আলোচনা চলছে ইতিমধ্যেই। এথিক্স, এসএলএসটির এথিক্স, সাইকোলজি, সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি, এগুলো সব কমপ্লিট করানো হয়ে গেছে। ইন্ডিয়ান ফিলসফি এবং ওয়েস্টার্ন ফিলসফি যেহেতু সকলেই সবটা জানে, তাই সেখান থেকে আলাদাভাবে কিছু বলবার মতো কিছু বেঁচে নেই বলে আমার মনে হয়েছে। তাই জন্যে আমি সেখান থেকে কেবলমাত্র এমসিকিউ সিরিজ দিতে থাকছি। আর যারা এখনো অবধি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তাদেরকে বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে ডিরেক্ট ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। ওখানে অনেক প্রশ্ন পাবে এবং এসএলএসটি সংক্রান্ত অনেক আপডেট পাবে, এবং আদার্স বিষয়বস্তুও ওখানে আছে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে। সেগুলো সবই তোমার গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তাই জন্য টেলিগ্রামে কিন্তু জয়েন করে যাও, এবং টেলিগ্রামের চ্যানেলগুলো না মিউট করে রাখবে, যাতে ওই নোটিফিকেশনটা বারবার এসে এই পরীক্ষার টাইমে তোমাকে মানে কি বলে বিভ্রান্ত না করে। তাই জন্যে মিউট করে রাখবে। আমি আজকে যে প্রশ্নগুলো এনেছি এগুলো বেশ কিছু বেসিক প্রশ্ন আছে, আর বেশ কিছু হয়তো হয়তো একটু আধটু জটিল বলে মনে হতে পারে। তবে যা প্রশ্ন এনেছি এই সবই কিন্তু আহ, মানে ক্লাস ক্লাস যেগুলো করিয়েছি সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে গেছে। অর্থাৎ যারা লজিকের ক্লাসগুলো করেছে তাদের জন্য এটা কিন্তু সহজ হবে। আর যারা ক্লাসগুলো করেনি তারা জানে ঠিকই, কিন্তু কোথাও কোথাও হয়তো ধরতে গিয়ে একটু অসুবিধা হতে পারে কয়েকটি প্রশ্নের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে নয়, কারণ সবাই সবটা জানে। এটাই হলো ব্যাপার। যেমন ধরো আমি আজকে বচন থেকে অনেক প্রশ্ন এনেছি, যুক্তি এবং বচন থেকে বেশ কিছু প্রশ্ন এনেছি। তো বিষয়টা এরকমই। প্রথম প্রশ্নের দিকে আসি। বলা হচ্ছে যে কোন বচন, মানে কোনো বচন যদি বিষয় অনুরূপ হয়, কোনো বচন ধরে নাও যে বিষয়ের মতো হয়েছে, তাহলে সেইরূপ বচনটা কিরকম হবে। যেমন ধরো গোলাপ ফুল হয় লাল, তাহলে এই ধরনের বচন তোমাকে পরীক্ষার খাতায় দেওয়া রয়েছে, আর অপশন রয়েছে এইটা। তাহলে বস্তুগতভাবে সত্য, বস্তুগতভাবে মিথ্যা, উভয় কোনোটি না। দেখো গোলাপ ফুল তো একটা বস্তু, তাই না? তাহলে এটা বস্তুগতভাবে সত্য, কিন্তু এই প্রশ্নটা হচ্ছে কি বস্তুগতভাবে সত্য। উত্তর হবে ক। আশাটা কি বোঝাতে পারলাম? আচ্ছা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখলে তোমার ক্ষেত্রে একটা সুবিধে এটা হবে যে তুমি অনেক ভিডিও দেখতে পাবে, কারণ চ্যানেলটিকে ঠিক এইভাবেই তৈরি করা হয়েছে। না হলে এমন অনেক ভিডিও আছে যেগুলো অর্ধেক চলবে, কিংবা হয়তো তোমার কাছে সঠিকভাবে ভিজিবলই হবে না, সঠিকভাবে তুমি দেখতে পাচ্ছ না, এরকম হতে পারে। কিছু হয়তো তোমার কাছে মানে প্রশ্ন বা যে কন্টেন্ট আছে সেগুলো হয়তো আসবে না ঠিকঠাক করে। ঠিক আছে? বা এমন এমন অনেক ওই কি বলে এমন এমন অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলো তোমার ডিভাইসে শো করবে না, কিন্তু একজন সাবস্ক্রাইবারের ডিভাইসে কিন্তু শো করবে। সুতরাং সাবস্ক্রাইব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, তাহলে তোমার ক্ষেত্রে সুবিধে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যুক্তিবিদ্যায় আমরা যেভাবে অনুমান করি, মানে লজিকের ক্ষেত্রে আমরা যেভাবে অনুমান করছি, সেটা অনুমানের ক্ষেত্রে কি বলবো আমরা? আকার বলবো, উপাদান বলবো, বিষয়বস্তু বলবো, নাকি উদ্দেশ্য বলবো? এটা হলো আকার। বুঝলে তো? আমরা না আকার আকারের ক্ষেত্রে করি আর কি, বুঝলে তো? যেমন ধরো যে বচনের আহ, বক্তব্য বিষয়কে যেভাবে প্রকাশ করা হয় তাকে কি বলা হতে পারে? যেমন সকল এস হয় পি, যদি এরকম থাকে তাহলে সেটা কি হবে? এটা আসলে কিন্তু বচন বলছে না, কিন্তু এটা এটা আসলে বচনাকার। এটা কিন্তু বচনাকার, বুঝলে তো?
আচ্ছা, যে বচনের বিধেয় পদ, বিধেয় পদ ধরো এইটা, বিধেয় পদ বিনা শর্তে উদ্দেশ্য পদ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করছে, এই রকম ক্ষেত্রে মানে কোনো শর্তই নেই, এই ক্ষেত্রগুলো কিন্তু নিরপেক্ষ। তোমরা জানো যে নিরপেক্ষ আর সাপেক্ষ কিন্তু আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এটা কিন্তু নিরপেক্ষ বচন। তাহলে কি কোনো গোলাকার নয় বৃত্তাকার, এই জাতীয় বচনগুলো কিন্তু নিরপেক্ষ বচন। তাহলে এখন প্রশ্ন আসবে যে সাপেক্ষ তাহলে কি হতে পারে? দেখো সাপেক্ষ এরকমই হবে, যে বচনের দুটো বক্তব্য বিষয় আছে, মানে বচনের দুটি বক্তব্য বিষয় আছে এবং সেই বিষয় দুটি কোনো শর্তের উপর নির্ভরশীল হয়েছে। তাহলে দেখো, এমন একটা বচন তোমাকে দেওয়া হয়েছে যে বচনটা দুটো বচনের দুটো বচন বলে মনে হচ্ছে তোমার কাছে এবং সেটা শর্ত দেওয়া হয়েছে, সেই রকম ক্ষেত্র কিন্তু সাপেক্ষ বচন। যেমন ধরে নাও যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এই জাতীয় কথাগুলো এগুলো কিন্তু সাপেক্ষ বচন। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে সাপেক্ষ বচনের, সাপেক্ষ বচন কিন্তু যে সাপেক্ষ বচনের শর্তটি যদি তবে শব্দ দ্বারা উল্লেখ করা হয়, তাহলে সেইটাকে কি বলে এক্ষুনি বললাম আর কি, যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এই জাতীয় যে লাইন বা এই জাতীয় যে বচন, কোট আনকোট বচন, তাকে কি বলবো? তাকে বলবো প্রাকল্পিক বচন। ওকে, এবার দেখো, এবার দেখো যে সাপেক্ষ বচনের শর্তটি হয় অথবা, মানে হয়ও থাকতে পারে অথবাও থাকতে পারে, এই রকম শব্দের দ্বারা উল্লেখ করা হয়, সেই রূপ বচনকে কি বলবো? সেগুলোকে বলা হবে বৈকল্পিক বচন। আমরা বৈকল্পিক বচনকে কি হয়, ভেল দ্বারা প্রকাশ করি না? ভেল দ্বারা একটা সিম্বল করি না আমরা, ভেল দ্বারা প্রকাশ। দেখো, যে বচনের অংশগুলি পৃথকভাবে বচন হওয়ার যোগ্য নয়, ঠিক আছে, তাকে কোন ধরনের বচন বলবো? মানে এমন একটা বচন, এই বচনের ধরো আমি তো এই এই সকলটা কাটলাম কিংবা সকল মানুষ বললাম কিংবা হয় মরণশীল বললাম, এইটুকুটাকে কি আমি আলাদাভাবে বচন করে বচন বলতে পারি? নিশ্চয়ই পারি না। তাহলে এই পারছি না তো, তাহলে এই রকম ক্ষেত্র বা এই রকম যুগ মানে এই রকম বচনটা, এরকম গোটা একটা বচনকে আমরা কি ধরনের বচন বলবো? মানে যাকে ভাঙতে পারছি না সেটা হলো সরল, সহজ কথা, যাকে ভাঙতে পারছি না সেটা হলো সরল। ওকে, নেক্সট দেখো, যে বচনের অঙ্গগুলি স্বতন্ত্রভাবে বচন হওয়ার যোগ্য, ঠিক আছে, যেমন ধরো বলা হলো যে রাম বুদ্ধিমান এবং মেধাবী, আমি বলতেই পারি রাম হয় বুদ্ধিমান, আবার আমি এরমনটাও বলতে পারি রাম হয় মেধাবী, বলতেই তো পারি, কোনো অসুবিধা নেই। তো দেখো, মানে এর যে অঙ্গবাক্যগুলো রয়েছে এগুলো স্বতন্ত্রভাবে কিন্তু বচন হওয়ার যোগ্য। তাহলে এইরকম ক্ষেত্রগুলো কিন্তু অবশ্যই সংযৌগিক, এই যে এবং দ্বারা যুক্ত করা হয়েছে, এগুলো সংযৌগিক। তারপরে দেখো, যে বচনে যে বিষয়ের উল্লেখ আছে সেই বচনে যদি সেই বিষয়ে নিষেধ থাকে, তাহলে সেই বচনকে কোন ধরনের বচন বলা হবে? যেমন এমন নয় যে মিস্টার এক্স বুদ্ধিমান, যদি এই কথা বলা হয়, বা কোনো এক্স এর জায়গায় কোনো একটা মানুষের নামই ধরো বসিয়ে দেওয়া হলো, বললো যে সে বুদ্ধিমান নয়, বা এমন নয় যে অমুক অমুকজন বুদ্ধিমান, তাহলে এই যে এমন নয় যে কথাটার মানে হচ্ছে নিষেধ করা হচ্ছে, মানে যেটা বলা হয়েছে তার নিষেধ করা হচ্ছে, তাহলে এটা হলো নিষেধ। ওকে, আবার দেখো, যখন কোনো যৌগিক বচনের অঙ্গবাক্যগুলি দুই বা ততোধিক সরল বচন হয়, সরল বচনগুলি এবং বা অনুরূপ অর্থবোধক কোনো শব্দ দ্বারা যুক্ত হয়, তখন সেই রূপ বচনকে কোন বচন বলে? একটু আগে যেটা বললাম সেইটা, মানে সংযোগিক বচনের কথা বলা হচ্ছে। যেমন এখানে একটা নাম দেওয়া হয়েছে, বিশ্বজিৎ বুদ্ধিমান এবং দয়ালু, তাহলে বলতেই পারি আমি বিশ্বজিৎ হয় বুদ্ধিমান এবং বিশ্বজিৎ হয় দয়ালু, বলতেই পারি, অসুবিধা তো কিছু নেই। এই দেখো এবং দ্বারা যুক্ত করা হয়েছে, এই রকম ক্ষেত্রগুলো কিন্তু সংযোগিক। এবং দেখো এই যে ব্যাপারটা কি, দুটো যে পার্টে আমি ডিভাইড করছি দুটোই কিন্তু ভ্যালুয়েবল, মানে মানে কোনোটা ভ্যালুলেস এমনটা নয়, কিন্তু দুটোই কিন্তু ভ্যালুয়েবল। ধরো আমি বললাম যে বিশ্বজিৎ হয় বুদ্ধিমান, এটাও যেমন একটা ভ্যালু আছে, আবার ধর বিশ্বজিৎ হয় দয়ালু, এটাও কিন্তু একটা ভ্যালু আছে। নেক্সট দেখো, নিরপেক্ষ বচনের কতগুলো অংশ থাকে? চারটে অংশ থাকে, কি কি বলতো? উদ্দেশ্য বিধেয়, আর ওদিকে গুণ আর পরিমাণ, এই চারটে। ঠিক আছে, এবার দেখো, বচনে যে পদ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে কি বলবো? তাকে বলবো উদ্দেশ্য। ঠিক আছে,
এবার এই যে উদ্দেশ্যপদ সম্পর্কে ভালো করে শোনো। উদ্দেশ্যপদ সম্পর্কে যে পদ কিছু স্বীকার বা অস্বীকার করছে তাকে কোন পদ বলবো? মানে উদ্দেশ্যপদ রয়েছে, সেই পদটা সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করছে, এইরকম ক্ষেত্র হচ্ছে বিধেয়। ওকে, নেক্সট দেখো, উদ্দেশ্যপদ ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী পদকে কি বলবো? মানে উদ্দেশ্যপদ রয়েছে আর বিধেয় পদ রয়েছে, তার মাঝখানে কিছু একটা বসে, সেইটাকে বলা হচ্ছে, তাহলে সেই সম্বন্ধ স্থাপনকারী পদটার নাম কি? সেটা হলো সংযোজক। ওকে, এবার দেখো, যে শব্দ বচনের পরিমাণ নির্দেশ করে, পরিমাণ তো রয়েছে, আমরা জানি পরিমাণ যেমন থাকে, সকল থাকে, কোনো থাকে, কোনো কোনো থাকে, তাহলে সকল, কোনো বা কোনো কোনো, এই এই ক্ষেত্রটাকে, ঠিক আছে, এই ক্ষেত্রের কথা বলা হচ্ছে। তাহলে যে শব্দ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে কি বলবো? তাকে মানক বা পরিমাণক বলতে পারি, কিন্তু অসুবিধা নেই, কিন্তু তাকে মানক বলবো। ওকে, নেক্সট, পরিমাণ অনুসারে বচন তাহলে কত প্রকার হতে পারে? এখানে সার্বিক মানে কিন্তু সামান্য, ঠিক আছে, তাহলে সামান্য আর বিশেষ এই দুই প্রকার হতে পারে, তাহলে উত্তর কিন্তু এখানে ঘ। ঠিক আছে, নেক্সট দেখো, গুণ অনুসারে বচন কি হতে পারে? একটা সদর্থক হয় আর একটা নঙর্থক হয়, তোমরা জানো, তাহলে এখানে উত্তর কিন্তু ঘ। পরীক্ষার সময় না তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে পড়বে, একটা একটা করে পড়ে পড়ে উত্তর দেবে। তাড়াহুড়ো করার ফলে কিন্তু মানুষ ভুল করে আসে, আর হঠকারিতাই মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়। তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে পড়বে। আর আমি আবারও বলেছি আগে, আমি আবারও বলছি যে যেটার বাংলা বুঝতে পারছো না, সেটা ওখানে কিন্তু ইংরেজিটা থাকবে অপশন, তো ইংরেজি তা একবার দেখে নেবে। ঠিক আছে, কারণ হতেই পারে যে হচ্ছে তোমার বাংলা হয়তো ভুল আছে কিন্তু ইংরেজিটা সঠিক আছে। আর কমিশন কিন্তু তখন, ধরো তুমি কেস করে দিলে, বললে যে না, আমি তো এখানে এমনটা দেখেছি আর ওই তো ইংরেজিটা দেখিনি। ঠিক আছে, ধরো এমন একটা প্রশ্ন করেছো যে প্রশ্নটা হয়তো বাংলাতে অর্থগতভাবে একটু ভুল রয়েছে কিন্তু ইংরেজিটা সঠিক আছে, কিন্তু কমিশনের দাবি হবে এটাই, যে আমি তোমার কাছে যে প্রশ্নপত্রটা পাঠিয়েছি সেখানে কোথাও না কোথাও তো সঠিকটা লেখা আছে, তো তুমি কেন দেখোনি? এরকম বলে কিন্তু সে পাশ কাটিয়ে চলে যাবে, এটা এবং এটাই নিয়ম। সুতরাং তোমাকে বলছি, শোনো, তুমি কিন্তু যখনই পরীক্ষার প্রশ্ন পড়বে, তখন কিন্তু তুমি যদি এমনটা মনে হয় যে হ্যাঁ এটার আমি বাংলা অর্থটা বুঝতে পারছি না, সাথে সাথে ইংরেজিটা দেখবে। ঠিক আছে, এবং যেটা মনে হবে যে হ্যাঁ এটার মানে এটা বলতে চাইছে, মানে তুমি যেটা ভাবছো সেটা বলতে চাইছে, তারপর সেটা ভেবে সঠিকটা করবে। ঠিক আছে, এমন এমন অনেক ক্ষেত্র থাকে, অনেক ক্ষেত্র থাকে। যেমন ওয়েস্ট বেঙ্গল সেটের প্রশ্নে কিন্তু এরকম থাকে। আজকাল সেটের প্রশ্ন তো বাংলাতেও হয়, এবং সেই বাংলা পুরোপুরিভাবে ভুলই থাকে, বেশিরভাগ ভুল থাকে, এবং ইংরেজিটা থাকে সঠিক। এবং ওদের দাবিও থাকে এটাই, যে আমি কোথাও না কোথাও তো ঠিক দিয়েছি, সেটা দেখোনি কেন? মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, তাৎপর্য অনুসারে বচন কি কি হবে? সংশ্লেষক, বিশ্লেষক এবং সার্বিক। ঠিক আছে, এর মধ্যে থেকে কোনটা হতে পারে বলো তো? এক্ষেত্রে হবে সংশ্লেষক এবং বিশ্লেষক। উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, নিশ্চয়তা অনুসারে বচন কি কি হবে? অনিবার্য, ঘোষক, সম্ভাব্য, এই সব কটি হবে নিশ্চয়তা। আমি মনে করি যে যারা ইওর ফিলসফিকে কেবলমাত্র ফলো করছে এবং অন্যত্র যাচ্ছে না, মানে একটা জায়গা ধরে রেখেছে, এক নৌকাতেই চলছে, হাজার একটা নৌকার মধ্যে পা রেখে চলছে না, আহ, তাদের অন্ততপক্ষে সঠিক গাইডেন্সটা তারা পেয়ে যাচ্ছে, এবং প্রপার গাইডেন্সে তারা এগিয়ে যাচ্ছে। আর নানান জায়গায় যাবে, এই একটা কথা বলবে, সে একটা কথা বলবে, এই রকমের মানে এরকম জায়গায় গিয়ে তো নিজেরা পাজল হয়ে যাবে পরীক্ষার সময়, কোন মতটাকে সঠিক ধরবো এবং কোন মতটিকে ধরবো না, এই রকম ক্ষেত্রে কিন্তু সত্যি বলছি পাজল হয়ে যাবে। এবং আহ, ইউটিউবের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি সবাই সঠিক নয়, এটাই হচ্ছে ব্যাপার। তো কেন তারা সঠিক নয় সেটা তোমরা যাচাই করো। যাই হোক, চলো, আজকে তাহলে থাকলো এই অবধি। ঠিক আছে, এবং আমি মনে করছি যে লজিকের ক্ষেত্রে আমি আরো একটা ক্লাস, এরকম এমসিকিউ ক্লাস আমি দেব, এবং কন্টেন্ট ক্লাস তোমার রয়েইছে, সেগুলো দিতেই তো হবে, সেগুলো দিয়ে দেবো। এবং একমাত্র ইওর ফিলোসফি যেখানে দায়িত্ব সহকারে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করানো হচ্ছে, অন্য কোথাও নয়, অন্য কোথাও খামচি 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 যাচ্ছে, কারণ তারা তাদের মতো করে পড়াচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি চাইছি যে যে পড়ছে একজন, প্রপারলি একজন যদি কেউ পড়ে, সে যেন সঠিক গাইডেন্স পায় এবং পুরোটা প্রপারলি পায়।
তো ধন্যবাদ জানাই তোমাদেরকে, এবং এই ভিডিওটি দেখবার জন্য তোমাদেরকে মানে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি সাবস্ক্রাইব করেছো, ফলো করছো ইয়োর ফিলোসফিকে, এবং শেয়ার করেছো তোমার বন্ধু বান্ধব বা ছোট ভাই বোনদেরকে এই চ্যানেল সম্পর্কে তুমি জানিয়েছো। প্রেজেন্টার আমি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামী দিনে। আমি আশা রাখছি যে তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে, কারণ তোমরা পরিশ্রম করছো, ফাঁকি দিচ্ছ না। আমি যতটুকু জানি যে ইওর ফিলোসফিতে যারা পড়াশোনা করে তারা কেউ ফাঁকি দেয় না, কারণ আমি তাই ফাঁকি দিতেই দিচ্ছি না, কারণ প্রত্যেকটা দিন ক্লাস হচ্ছে, এবং তোমরা প্রত্যেক দিন ক্লাস তোমরা ফলো করছো, এবং তার ফিডব্যাকও আমার কাছে আসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট দিনকে। ধন্যবাদ।